রামপুরের অনুপমা তার দুই ছেলের সঙ্গে থাকতো। অনুপমার বর অনেক বড় ব্যবসায়ী ছিল, তাই তার টাকা পয়সার অভাব ছিল না। তার বর তো এখন আর বেঁচে নেই, কিন্তু সে মারা যাওয়ার পরেও অনুপমার তেমন দুঃখ ছিল না, কারণ অনেক টাকা পয়সা ও সম্পত্তি রেখে গিয়েছিল, যা তার ছেলেরা কাজ না করলেও বসে বসে খেতে পারবে। অনুপমার দুই ছেলে শেখর আর সুমন তার বাবার কামানো টাকা বাজে খরচ করে উড়িয়ে দিত। শেখর, এই শেখর, আর কতক্ষণ থেকে ঘুমাবি? 9টা বেজে গেছে। আরে একটু ঘুমাতে দাও না মা, কেন জ্বালাচ্ছ? দেখ বাবা, তুই বাড়ির বড় ছেলে, তুই খারাপ কাজ করলে তো ছোট ভাই তো তোর থেকেই শিখবে। মা আমাকে এখন ডেকো না, আমি এখন উঠবো না। দুটো ভাইই কুড়ে, কোনো কাজের নয়, খালি খাওয়া, ঘোরাফেরা করা, টাকা ওড়ানো আর মজা করা। আমার তো বিরক্ত এসে যাচ্ছে এবার। দেখতে দেখতে অনুপমার দুই ছেলেরা বিয়ে করার যোগ্য হয়ে যায়। অনুপমা অনেক চেষ্টা করছে যাতে তার দুই ছেলে শেখর আর সুমনের সাথে যেন বড়লোক বাড়ি শিক্ষিত মেয়েদের বিয়ে হয়, কিন্তু বাবার যতই টাকা পয়সা থাকুক না কেন, বিয়ের আগে ছেলেদের তো নিজের পায়ে দাঁড়ানো উচিত। দেখুন দাদা, আমি আপনাকে 1000বার বলেছি, আমাদের পরিবারের মতো বড়লোক এবং শিক্ষিত সুন্দর মেয়ে চাই। হ্যাঁ, কোথায় থেকে পাবো এমন মেয়ে? একে আপনার ছেলেরা কোনো কাজ করে না, তার উপরে ওদের মধ্যে সমস্ত খারাপ গুণ আছে। মদ খাওয়া থেকে শুরু করে জুয়া খেলা, আড্ডা মারা সবই তো আছে দেখছি। কোনো ভালো ঘরের মেয়ে কি ওদেরকে বিয়ে দেবে? আমি ওইসব কিছু জানি না, আমার ছেলেদের জন্য সব থেকে ভালো মেয়ে খুঁজে বের করুন, ব্যাস। পুরো একটা বছর চলে যায়, কিন্তু শেখর আর অমিতের জন্য কোনো বড়লোক বাড়ির মেয়ে পাওয়া যায় না। আমার কথা শোনো অনুপমা বোন, গরিব ঘরের মেয়ে নিয়ে আসো, দেখবে তোমার সব কথাই শুনবে, উপরন্তু তোমার ভালোভাবে সেবাও করবে। অবশ্য কথাটা আপনি ঠিকই বলেছেন। তারপর আর কি হবার ছিল, শেখরের বিয়ে একটা গরিব ঘরের মেয়ে সুমনার সাথে হয়। সুমনা দেখতে সুন্দর ছিল আর ঘরের কাজকর্ম খুব ভালোই করত। তারপরেও সুমনার শাশুড়ি অনুপমা তার প্রত্যেকটা কাজে খুঁত বার করত। সুমনা, এই সুমনা, এসব কি বানিয়েছো? হ্যাঁ, আমরা বড় লোক, বুঝেছো? তোর বাবার মতো ভিকিরি ঘরের নয় যে 2 রকমের তরকারি আর ভাত বানিয়ে আমরা সামনে রেখে দিলি। মা, ঘরে সবজি কম ছিল, এজন্যই শুধু 2টো সবজি আর তরকারি বানিয়েছি। কি সবজি ছিল না মানেটা কি? আমার থেকে লুকিয়ে কি তোর বাপের বাড়িতে পাঠাস নাকি সবজি, যে এত তাড়াতাড়ি সবজি শেষ হয়ে গেল? কাল থেকে আমার ঘরেতে 5-6 রকমের আলাদা আলাদা তরকারি যেন রান্না হয়। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে কি? হ্যাঁ, নিজের জন্য যে তরকারি সরিয়ে রেখেছিস সেটাকেও নিয়ে আয়। অনুপমা তার বৌমাকে জ্বালানোর জন্য তার তরকারির সাথে সাথে তার বৌমার তরকারিও খেয়ে নেয়, কিন্তু সুমনা বেচারি তার শাশুড়িকে কিছু বলে না আর চুপচাপ আচার দিয়ে শুধু ভাত খেয়ে নেয়। জানি না এত দেরি অবধি উনি কোথায় আছেন, রাত 1টা বাজতে চায়, এখনো বাড়ি আসছে না। আসলে সুমনা তার বরের এ ব্যাপারে সবকিছুই জানতো, যে সে বাইরে ফুর্তি করে বেড়ায় এবং প্রতিদিন মাঝরাতে দেরি করে বাড়ি আসে। বেচারি তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়তো সেটা জানতেই পারতো না। আর যখন ওর বর ভোরে ঘরে আসতো তখন সুমনা বিছানা ছেড়ে ঘরের কাজ করার জন্য উঠে পড়তো। দুজনের মধ্যে কথাবার্তাও হতো না। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। আমার শাশুড়ি তো রক্ত চুষে খাওয়া মানুষ, তার উপরে আবার আমার বর, জানি না সারা রাত কোথায় থাকে। বাবা কি ভেবে যে আমার বিয়েটা এখানে দিয়েছিল, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। এসব কথা ভেবে সুমনা দুঃখী মনে বসেছিল, ঠিক তখনই তার শাশুড়ি তাকে ডাক দেয়। এই সুমনা, কোথায় মরে গেছিস? শিগগিরই এখানে আয়, আমার কাকা তো বোন আসবে। তাড়াতাড়ি ওদের জন্য চা, পকোড়া, সিঙ্গাড়া, চাটনি, কচুরি এসব বানিয়ে রাখ। এত খাবার আমি একা কিভাবে বানাবো? আচ্ছা, একা করতে পারবি না তাই তো? তা একটা কাজ কর, তোর বাপ যে 2-3টে কাজের লোক পাঠিয়েছে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে নে যা, নয়তো বিয়ের সময় যে টাকা পয়সা এনেছিলিস সেই টাকা দিয়ে দোকান থেকে কিনে নিয়ে আয়। মা, আপনি এরকম করে বলছেন কেন? ওরা এখানে পৌঁছানোর আগে যেন সবকিছু তৈরি হয়ে থাকে, এই আমি বলে দিলাম, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর হালকা তেল মশলাযুক্ত খাবার দেওয়া শুরু করে। অনুপমা, তোর বৌমা তো সিঙ্গাড়া ঝাল বানিয়েছে রে। বৌমা? কেন গো, আমার উপরে রাগটা সিঙ্গাড়ার মধ্যে দিয়ে ভরে দিয়েছো নাকি? না মা, ভুল করে হয়ে গেছে। ও কোনো ব্যাপার নয়, ঠিক আছে, কচুরি অনেক ভালোই হয়েছে। আচ্ছা যা বৌমা, 10-20টা আরো কচুরি বানিয়ে দে, নমিতা বাড়ি যাবার সময় তার বাচ্চাদের জন্য নিয়ে যাবে। না না, থাক না, আর বানাতে হবে না। বৌমাকে দিয়ে কত কাজ করাবি? কাজ করবে না তো কি এখানে বিনা পয়সা বসে বসে খাবে নাকি? বিয়ের সময় তো এর বাবা খালি হাতে পাঠিয়ে দিয়েছে। ভাগ্য ভালো যে এত বড় বাড়ি তোর বিয়ে হয়েছিল, খেতে পড়তে থাকতে তো কখনোই কোনো সমস্যা হয় না ওর। জানি না বাপের বাড়িতে কতদিন খালি পেটে ঘুমিয়েছে, ভিকিরির লোক কোথাকার। ঠিকই বলেছিস তুই। ভাগ্য ভালো তোর বৌমার, কিন্তু এটা মানতে হবে।
আজকেও সুমনা শেখরের জন্য অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকে আমাকে সারা রাতই জাগতে হোক না কেন, ওনাকে জিজ্ঞাসা করে তবেই ছাড়বো যে উনি সারা রাত কোথায় থাকেন। ঘড়িতে 5টা বাজে। তখন শেখর মাতাল হয়ে বাড়িতে আসে। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুই সারা রাত জেগেছিলিস আমার সঙ্গে কথা বলবি বলে, এখন বল। আপনি সারা রাত কোথায় থাকেন? আপনি যদি বাইরেই থাকবেন তখন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? তোকে বিয়ে আমি এই জন্যই করেছি, তুই বাড়ির সমস্ত কাজ করবি বলে, আর আমার মায়ের সমস্ত সেবা করবি। আমি সব কাজ করার জন্য তৈরি আছি, কিন্তু আমার আপনার বউ হওয়ার অধিকারটা চাই। কেন আপনি আমার থেকে দূরে থাকেন? আপনার যদি আমাকে পছন্দই নাই ছিল, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করে এখানে আনলেন? চুপ কর, ঝগড়া করে আমার নেশাটাই পুরো চটিয়ে দিচ্ছিস। যা বের হয়েছে ঘর থেকে, আমাকে এখন শান্তি করে ঘুমাতে দে। 12টা বাজা পর্যন্ত আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবি না, বের হয়ে যায় এখান থেকে। শেখর তার বউকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দেয়। সুমনা কাঁদতে কাঁদতে ঘরের কাজ করা শুরু করে দেয়। হে ভগবান, আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে মেরে ফেলো, আর নয়তো এই কষ্টের সংসার থেকে বাঁচানোর জন্য কাউকে পাঠাও। বড় বউয়ের শ্বশুরবাড়িতে দিন খারাপই কাটছিল। ওর সাথে কেউই ছিল না, বেচারি পুরোপুরি একা হয়ে গিয়েছিল। এর মধ্যেই শোনা গেল সুমনার দেওর সুমনের জন্য মেয়ে দেখা হচ্ছে। না না, আমি একদম শুনবো না। একটা ভালো ঘরের বড় লোক বাড়ির মেয়ে খুঁজে নিয়ে আসো তো দেখি আমার ছোট ছেলের জন্য, না হলে আমি তোমাকে একটা টাকাও দেব না। একটা ভালো সম্বন্ধ এনেছি, বড়লোক পরিবার, ওনারা অনেক ভালো মানুষ, মেয়ে শিক্ষিত ও সুন্দরীও, এমনিতে অনেক কিছু দেবে ওরা। তো দেরি কিসের? ওনাদের সঙ্গে কথাবার্তা বলে দেখা করানোর ব্যবস্থা করে দাও। বিয়ে হয়ে গেলে যা টাকা পাও না তার দ্বিগুণ দেব। ঘটক সাহেব দ্বিগুণ টাকার জন্য পুরো দমে তোড়জোড় চালু করে দেয়। আর দেখতে দেখতেই অনুপমার ছোট ছেলে সুমনের বিয়ে ওই বড়লোক বাড়ির মেয়ে নিকিতার সঙ্গে হয়ে যায়। অনুপমা, তো ছোট বৌমা কত সুন্দরী, শুনেছি অনেক বড়লোক বাড়ির মেয়ে, অনেক শিক্ষিত নাকি? হ্যাঁ, এত বড় লোক বাড়ির মেয়ে যে মেয়েকে দেওয়ার জন্য একটাও টাকা নেই তাদের কাছে। এরম ভাবে বলিস না, বিয়ের সময় পাসনি তো কি হয়েছে, পরে হয়তো অনেক কিছুই পাবি। না পেলেও কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ। নিকিতা, তুমি অনেক ক্লান্ত, তোমার জন্য আমি ঘর গুছিয়ে রেখেছি, যাও তুমি গিয়ে আরাম করো। বৌদি, মা লোকেদের সামনে এভাবে কেন বলছিল? আরে নিকিতা, মা সবসময় এভাবেই কথা বলে, ওনার কথাই খারাপ ভেবো না। নিকিতার প্রথম দিন থেকেই তার শাশুড়ি মার আচরণ ধারণা হয়ে গিয়েছিল। পরের দিন সকালে, এই নিকিতা, নিকিতা, তুই কি মহারানী নাকি? এখনো ঘর থেকে বের হসনি কেন? না মা, আমি তৈরি হয়ে সবে আসতেই যাচ্ছিলাম, আপনি আমাকে তখনই ডাকলেন। কান খুলে শুনে নে, কাল থেকে আমি ওঠার আগে তুই উঠে ঘরের সব কাজ করতে শুরু করে দিবি। ভেবেছিলাম বড় লোক বাড়ি থেকে মেয়ে নিয়ে এলে অনেক টাকা পয়সা দেবে, ঘটক বলেছিল না চেয়ে অনেক কিছু পাবো। বড় লোক, ভিকিরি কোথাকার। একটা ভিকিরি কি কম ছিল যেখানে আবার একটা এসে জুটলো? নিকিতার ওর শাশুড়ির কথা খুবই খারাপ লাগে, তারপরেও নিকিতা চুপ থাকে আর বড় জায়ের সাথে মিলে ঘরের কাজ করতে থাকে। তারপর এক রাতে, রাত 2টো বাজতে যায়, সুমনবাবু এখনো ঘরে এলো না কেন? ফোনটাও তো লাগছে না। এখন আমি কি করব? কাকে জিজ্ঞাসা করব? বৌদিকে একবার জিজ্ঞাসা করি, হয়তো উনি কিছু জানেন। নিকিতা সুমনার ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। নিকিতা, তুমি এই সময়? কি হয়েছে? বৌদি, আমার প্রচুর ভয় লাগছে, সুমনবাবু এখনো বাড়িতে আসেনি, ওনার ফোনটাও সুইচ অফ বলছে। আসো, ভিতরে আসো। বৌদি, তুমি একা? দাদা কোথায় গেল? তাহলে বিয়ের আগে তোমার কাছ থেকেও সবকিছু লুকিয়েছে, তাই তো? ভয় পাওয়ার কিছুই নেই নিকিতা। এই 2 ভাই সারা রাত বাইরে থাকে, মদ, জুয়া, মেয়ে, এগুলোই ওদের জীবন। আর সকাল হলে মাতাল হয়ে বাড়িতে ঢোকে, না কোনো কাজ করে আর নাইবা বউকে সম্মান দিতে জানে। তার মানে এতদিন থেকে তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করছিলে? আর কোনো উপায়ও ছিল না আমার কাছে। গরিবের মেয়ে বলে কিছু বলতেও পারি না, খালি কাজের লোকের মতো চুপচাপ ঘরের কাজ করি। এবার দেখছি আমাকেই কিছু করতে হবে। তুমি দেখতে থাকো বৌদি, এই 2টো ভাইকে কিভাবে পথে নিয়ে আসি আমি। নিকিতা অনেক আগ্রহ নিয়ে পরের দিন বিকেলে অপেক্ষা করছিল। প্রথমে ছোট ভাই সুমন অনেক সুন্দর করে তৈরি হয়ে পার্টি করতে চলে যায়। তার কিছুক্ষণ পরে বড় ভাই তার আড্ডা দেওয়ার জায়গায় চলে যায়। নিকিতা, তুমি কি করতে চাইছো? আমার অনেক ভয় লাগছে। আরে বৌদি, ভয় পেও না তো, এদেরকে সঠিক রাস্তায় আনার জন্য এটাই ঠিক উপায়। সারা রাত নিকিতা আর সুমনা একসাথে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। আর তখনই শেখর ঘরে আসে। বৌদি, এখন আমি আসছি, দাদা এসে গেছে। আমি ওদেরকে একদমই ছাড়বো না, দেখে নেবে কালকে। কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন?
কি বলছো সুমনা? আসার সময় দুটো চোর আমার কাছে সবকিছু চুরি করে নিয়ে চলে গেল। সব পয়সা, সোনা দানা, ডায়মন্ডের রিং, কম বেশি তো 5-6 লাখ টাকার জিনিস ছিল। আমার মনে হয় রাতে বাইরে যাওয়ার জন্যই এমনটা হয়েছে। আপনি আমার কথা কেন শোনেন না বলুন তো? রোজ রাতে বাইরে চলে যান। তুই হলি একেবারে অপয়া, তোর জন্যই এরকম হয়েছে। মা ঠিকই বলে, তোরা একেবারে ভিখিরি। বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে। সুমনা ঘর থেকে বের হওয়ার পরেই ছোট ছেলে সুমন ঘরে আসে। নিকিতা, আমাকে একদম ডাকবে না, আমি এখন ঘুমাতে যাচ্ছি। কি হয়েছে আপনার? আপনি এত রেগে আছেন কেন? আমার সবকিছু চুরি হয়ে গিয়েছে। চোরগুলো আমার থেকে অনেক শক্তিশালী ছিল। এখন আমার একদমই ভালো লাগছে না, তাই আমি আগে থাকতেই বলে দিচ্ছি, আমাকে আর এখন ডিস্টার্ব করবে না। দেখুন সুমন, আপনি খারাপ ভাববেন না। যদি রোজ রোজ রাতে বাইরে থাকেন তাহলে চোরেদের তো নজর আসবেই। আপনি রাতে বাইরে যাওয়াটা বন্ধ করে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে আমি কখন বাইরে যাব, কখন ঘরে থাকবো। আজ পর্যন্ত আমার মা বাপ কিছু বলেনি, আর তুই কোথাকার মহারানী রে? শোন, আমার যা মন আমি তাই করব। আর যদি চোরেরা আমার কাছ থেকে চুরি করে তাও আমার কোনো যায় আসে না। আমাদের হইলো কুবেরের ধন, যতই নিক না কেন মোটেই শেষ হবে না। তোকে ভালোই ভালোই বলছি, আমার কথায় নাক গলাবি না। আমার যখন ইচ্ছা তখন আসবো, যাবো, জুয়া খেলবো, মদ খাবো। তুই বলার কে রে? এখন মাথার কাছে ঘের ঘের করিস না তো, যা এখান থেকে। এখন তো আমি তোমাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো সুমন। এবারে সামলে দেখো, তুমি জানো না তুমি কার সাথে লাগতে এসেছো। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? আমি বারণ করেছিলাম তোমাকে, এরকম কিছু কাজ করো না। তোমার দাদা আমাকে আর আমার পরিবারকে কত কিছু বাজে কথা শোনালো। আমায় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। এই ঘরে আমি আর থাকবো না, আমি চলে যাব আমার বাবার বাড়িতে। বৌদি, তুমি কোথাও যাচ্ছ না, আজ রাতেই সব ঠিক হয়ে যাবে। তুমি আবার কিছু করবে নাকি? এবার আর আমি হারবো না, ওদের অহংকার ঠিক ভাঙবে, তুমি দেখে নিও। পরের দিন সন্ধ্যায় দুই ভাই তৈরি হয়ে যে যার আড্ডায় চলে যায়, কিন্তু পরের দিন সকাল হওয়ার পরে কেউ ঘরে ফেরে না। আমার ছেলেরা ভোর হবার আগেই ঘরে চলে আসে। আজ এত দেরি হয়ে গেল, এখনো এলো না কেন? ভগবান, ওরা যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই 4টি লোক দুই ভাইকে উঠিয়ে ঘরে নিয়ে আসে। এ কি হয়েছে আপনার? আরে সুমন, আপনার এরকম অবস্থা কি করে হলো? কিছু লোক মিলে আমাদের মারধর করে পুরো হাত পা ভেঙে দিয়েছে, কি ব্যথা লাগছে। উফ, আমার সাথে এরকম হলো আমি বুঝতেও পারছি না। লোকগুলো কে ছিল, কারা ছিল তাও জানি না। না বাবা না, আমি আর রাত করে কখনোই বাইরেও আসবো না, আর যাবও না। দরকার নেই বাবা এইসব ঝামেলা ঝক্কি। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো, আমিও আর যাবো না। জীবন থাকলে সবকিছু হবে। ভগবানের অশেষ কৃপা যে তোমরা বাড়ি এসেছো। আর তোমরা দুজন ভিখিরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছো। এখন এখান থেকে যাও, গিয়ে দুধ হলুদ নিয়ে আসো, আর এদের পছন্দের খাবার বানিয়ে পেট ভরে খেতে দাও এদেরকে। আমার না অনেক মজা হচ্ছে নিকিতা, মনে হচ্ছে এবার দুজন শুধরে যাবে। বৌদি, এরা তো জীবনেও আর কখনো রাতে বাইরে বের হবে না। কিন্তু বৌদি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাদের শাশুড়ির এত অহংকার কিসের বলো তো? তুমি জানো না, আমাদের শ্বশুর অনেক বড় ব্যবসায়ী ছিল। উনি অনেক টাকা পয়সা সিন্ধুকে ভরে রেখে গিয়েছেন। ওনার অনেক টাকা পয়সা, এই জন্যই আমাদের শাশুড়ি মা আমাদেরকে ভিখিরি আর নিজেদেরকে বড়লোক বলতে থাকে। ও, টাকা পয়সা, আচ্ছা। এবার মনে হচ্ছে শাশুড়ি মার কিছু একটা ব্যবস্থা করতে হবে। শেখর আর সুমন দুই ভাই এখন রাতে বাড়িতেই থাকতো। মার খাওয়ার ভয়ে বিকেলের পর ঘর থেকে বাইরে বের হওয়ার কথা চিন্তাও করতো না। এরকম ভাবেই এই 15 দিন কেটে যায়। শুনুন, এই দুধটা খেয়ে শুয়ে আরাম করুন, বেশি রাত অব্দি জেগে থাকবেন না, না হলে শরীর ঠিক হতে অনেক সময় লেগে যাবে। আমার এখনো রান্নাঘর পরিষ্কার করা হয়নি, সেটা করতে যাচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। তুমি আমার কত খেয়াল রাখো, আমার সঙ্গে কত ভালো করে কথা বলো। আমি তোমার একটুকু খেয়াল রাখি না। আমি তোমার সঙ্গে কত খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করো সুমনা। আচ্ছা ঠিক আছে। নিকিতা, নিকিতা, আমি তোমাকে কখন থেকে নিচে খুঁজছি, আর তুমি এখানে? আমি তো গাছে জল দিতে এসেছিলাম বৌদি। কি ব্যাপার, আজ তোমাকে অনেক খুশি লাগছে? হ্যাঁ নিকিতা, আজ আমি অনেক খুশি। তুমি জানো, কালকে তোমার দাদা সারা রাত আমার সাথে বসে কথা বলছিল। মনে হয় উনি এখন আমাকে ভালোবাসছেন। বাহ, এটা তো অনেক ভালো খবর। আমাদের দুজনের মধ্যে একজনের সংসার তো হলো। হ্যাঁ, তুমিও দেখে নিও, সুমন অনেক তাড়াতাড়ি বদলে যাবে আর শুধু তোমাকেই ভালোবাসবে। এখন শেখর আর সুমনা দুজনে একসাথে অনেক খুশি ছিল, কিন্তু এটা অনুপমা দেবীর একদম পছন্দ হয়নি। আর একদিন, মা, আমি সুমনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছি, আমাদের ঘরে ফিরতে দেরি হবে, তোমরা খাওয়া দাওয়া করে নিও, আমরা দুজনে বাইরে খেয়ে নেব। হ্যাঁ, আমার ভালো ছেলেটা এই ভিখারি মেয়েটার পিছনে কি করে পড়লো কে জানে, একে ঘুরতে নিয়ে যাচ্ছে। না না না,
এটা হতে পারে না। আমি ছেলে আর বৌমার মধ্যে ভালোবাসা হতেই দেব না। না হলে এই ভিখিরি বাড়ির মেয়েগুলো আমার মাথায় উঠে নাচবে, ঘরের কোনো কাজ কাম করবে না, আমার সাথে খারাপ আচরণ করবে। কে জানে এখান থেকে পয়সা চুরি করে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এখন আমি এদেরকে কাজ করিয়ে করিয়ে শেষ করে দেব। আমার ছেলেদেরকে ফাঁসানো। নিকিতা, এই নিকিতা। হ্যাঁ মা বলুন, কি হয়েছে? এখন গিয়ে এগরোল, চাউমিন আর চিলি পনির বানিয়ে দে। মা এইসব হঠাৎ করে কেন? আমি যেটা বলেছি সেটা তাড়াতাড়ি গিয়ে কর, আমার অনেক বান্ধবীরা আসবে। নিকিতা অনেক কষ্ট করে সব খাবার একা রান্না করে, আর কিছুক্ষণের মধ্যেই অনুপমার বান্ধবীরা সেখানে চলে আসে। খাবার কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এগরোল তো অনেক সুন্দর খেতে হয়েছে, খেয়ে মজা এসে গেল। আরে চাউমিনও তো অনেক সুন্দর খেতে হয়েছে। আর চিলি পনিরটার কথা আর কি বলবো, সেটা তো খুব সুস্বাদু হয়েছে। না না, চিলি পনিরটা তো আমার অনেক ঝাল লাগছে। আসলে আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্য তো আমাদের বেশ ভালোই লাগছে। বৌমা, তোমার হাতে তো জাদু আছে দেখছি। আমি তো এদের বৌমাকে অপমান করার জন্য ডেকেছিলাম, এটা তো আমার সামনেই ওর গুণগান গেয়ে যাচ্ছে। আরে তোমাদেরকে খাওয়ার জন্য ডেকেছি, খেয়ে যাও এখন চুপচাপ। এই ভিকিরি মেয়েটার এত গুণগান গাইছো কেন তোমরা? তুই তোর বৌমাকে পছন্দ করিস না, এটা তোর ব্যাপার, কিন্তু আজ থেকে আমরা তো বৌমার রান্নার ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, আমিও। এরকম বৌমা ভাগ্যবানরাই পায়। আমার বৌমাটা কি দেখ না, কেউ যদি বাড়িতে আসে অসুস্থ হওয়ার নাটক করে শুয়ে পড়ে থাকে, এক কাপ চা পর্যন্ত করে দেয় না। অনুপমা ভেবেছিল এক তো নিকিতাকে দিয়ে অনেক কাজ করাবে, আর বান্ধবীদের সামনে রান্নার খুঁত বের করে তাকে অপমান করবে। ওর চাল তো ওরই উল্টো পড়ে গেল। এখন অনুপমার অনেক রাগ হচ্ছে। তার কিছুক্ষণ পরে, নিকিতা, এই নিকিতা, আমাদের কিছু পুরানো পিতলের বাসন স্টোর রুমে পড়ে পড়ে কালো হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে রেখে এসেছি, ভালো করে বাসনগুলোকে মেজে চকচকে করে দে তো। মা আমি তো এই সবে রান্নাঘর থেকে এসেছি, তারপর এতগুলো বাসন? হ্যাঁ, অত ভালো যখন রান্না করতে পারো তো ভালো করে বাসনগুলো কেন মাজতে পারবে না শুনি? যা যা, তাড়াতাড়ি কর গিয়ে। এখন নিকিতা অনেক রেগে মেগে রান্নাঘরে যায়। এখন তো আমি এই বুড়ির খবর নিয়েই ছাড়বো। যে পয়সার জন্য তোর এত অহংকার, সেই পয়সা দিয়ে তোর অহংকার আমি ভেঙে দেব। আমার নামও নিকিতা, বড়লোক বাড়ির মেয়ে আমি। রাতে শেখর আর সুমনা ঘুরে ফিরে বাড়িতে আসে। দুজনকে অনেক খুশি লাগছিল, কিন্তু অনুপমার রাগে কারোর সাথেই কথা বলছিল না। আর তখনই, বৌদি তুমি চলে এসেছো? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলে? কেন, কি হয়েছে নিকিতা? আরে বৌদি, তুমি যে লটারি কিনেছিলে তার রেজাল্ট বেরিয়েছে? লটারি? আরে ওই লটারিটা যেটা আমরা দুজনে মিলে তোমার নামে নিয়েছিলাম। ও হ্যাঁ, লটারিটা। আচ্ছা, কি রেজাল্ট এসেছে? কংগ্রেচুলেশন বৌদি, তুমি তো অনেক ভাগ্যবতী, লটারি ঠেকে গেছে তোমার। 2-3 হাজার টাকার লটারির জন্য এদের মতো গরিব ভিকিরিটাই খুশি হয়। আরে না মা, 2-3 হাজার টাকার কথা নয়, এখানে তো 10 লাখ টাকার লটারি ঠেকেছে। 10 লাখ? কি বলছো? হ্যাঁ মা, এখন তো মনে হচ্ছে ভগবান বড় বৌদির বিয়ের পয়সা পাঠিয়ে দিয়েছে। এখন তো আপনি ওর উপরে অনেক খুশি হবেন, তাই না? এতে খুশি হওয়ার মতো কি হলো? আমাদের এখানে যে বিনা পয়সা এতদিন থেকেছে, খেয়েছে। সুমনা, সব পয়সা যেন আমার কাছে আসে। ঠিক আছে মা, আমি কালকেই আপনাকে সব পয়সা দিয়ে দেব। বাহ, আমার বড় বৌমা কত বুদ্ধিমান, কত ভালো। আর তুই তুই কি এখানে বিনা পয়সায় খেতে এসেছিস? হ্যাঁ না মা, বিনা পয়সায় কোথায়? ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা সবকিছুই তো করি। তারপর আবার আপনার যখন লোকজন আসে তাদের জন্য খাবার বানাতে হয়। স্টোর রুমে রাখা কালো বাসনগুলো মেজে চকচকে করি। রাতে 1 ঘন্টা আপনার পা টিপে দিই, কোনো কারণ ছাড়া আপনার ছেলের কথা শুনি। এগুলো কি কম? বেশ বেশ, আমার মাথা নষ্ট করিস না তো। সুমনা, পয়সা। হ্যাঁ ঠিক আছে মা। নিকিতা, 10 লাখ টাকা আমি এখন কোথা থেকে আনবো? তুমি এত বড় মিথ্যে কথা কেন বললে? আরে বৌদি, কোথায় মিথ্যে কথা বলেছি? সত্যিই তো বলেছি। এই 10 লাখ টাকা এই 2 ভাইয়ের সোনার জিনিস বিক্রি করে পেয়েছি, আর সব পয়সা আমার অ্যাকাউন্টেই আছে। আমি সব তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, আর তুমি বুড়িটাকে দিয়ে দেবে। কি? আচ্ছা ঠিক আছে। জানিস তো, আমার মনে হয় আমার কাছ থেকে পয়সা পাওয়ার পরে মা তোকে খুব চালাবে। আরে বৌদি, চিন্তা করো না তো, আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। আবার প্ল্যান? আরে বৌদি, তুমি এত ভয় পাও কেন? এর পরের দিন রাতে অনুপমা দেবী বড় বৌমার কাছ থেকে টাকা পেয়ে যাওয়ার পরে সেই টাকাগুলোকে নিয়ে সিন্ধুকে রেখে দেয়। তার কিছুক্ষণ পরে, মা এই নিন আপনার হলুদ দেওয়া দুধ। হ্যাঁ দে আমাকে, আর বসে বসে আমার পা টিপে দে। অনুপমা হলুদ দেওয়া দুধ খেতেই তার অনেক ঘুম পেতে থাকে, আর ওখানেই সে ঘুমিয়ে পড়ে। এই হলো সিন্ধুকের চাবি, এবার হবে আসল মজা। বুড়ি, তুই এভাবে ঘুমাতে থাক, আর আমি আমার কাজ করতে যাচ্ছি। নিকিতা অনেক সাবধানে তার শাশুড়ির সিন্ধুকের চাবি চুরি করে নেয়,
আর নিজের ঘরে গিয়ে সাবানের মধ্যে চাবির ছাপ তুলে নিয়ে চাবিটা যেখানে ছিল সেখানে রেখে দেয়। আর তার শাশুড়ি কিছু টেরই পায় না। এবার আমি সিন্ধুকের ডুপ্লিকেট চাবি বানাবো, কে জানে কখন কি কাজে লেগে যায়। এরকম করে কিছুদিন কেটে যায়। শেখর আর সুমনার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। কিন্তু এদিকে নিকিতা ডুপ্লিকেট চাবি বানিয়ে অনেক খুশি ছিল। দেখো নিকিতা, তুমি যা করছো এটাতে আমাকে জড়িও না। আমার সত্যি অনেক ভয় লাগছে। যদি ধরা পড়ে যায় তাহলে দুজনেরই রক্ষে নেই। আরে বৌদি, কিছু হবে না। আচ্ছা এটা বলো, মা কি করে জানবে? এগুলো তো তুমি আর মাকে বলবে না, আর আমার মুখ থেকে কোনো কথা কেউ বারই করতে পারবে না। তাহলে কিছু নয়। দেখো নিকিতা, বিয়ের অনেকদিন পরে আমার বর আমাকে ভালোবাসছে, আর আমি এতেই খুশি। মা যা বলবে আমি চুপচাপ শুনে নেব। আমি কারোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, কারণ আমার ভয় লাগছে আমার শুরু হওয়া সংসার ভেঙে না যায়। আর তুমিও আমার কথা শোনো, সিন্ধুকের পেছন ছেড়ে দিয়ে সুমনের উপরে নজর দাও। ওটাই আসল জীবন। হ্যাঁ বৌদি, তুমি হয়তো ঠিকই বলেছো। এখন নিকিতা তার শাশুড়ি আর সিন্ধুককে সাইডে রেখে তার সংসারের দিকে বেশি খেয়াল রাখতে থাকে। সুমন, তুমি কি কালকে কোথাও যাবে? কেন, কি হয়েছে? আমি ভাবছিলাম যে কালকে আমরা একটু সিনেমা দেখতে যাব, আর বাইরে লাঞ্চ করে একটু ঘুরে তারপরে বাড়ি আসবো। এতদিন পরে তুমি ঠিকমতো হাঁটাচলা করতে পারছো, এই জন্যই। কি সিনেমা? আমার কাছেও তো ফালতু সময় নেই যে তোমার পিছনে খরচ করব। আমি এখন অন্য কিছু ভাবছি। তোমার যদি সিনেমা দেখতে ইচ্ছে হয় তাহলে তুমি চলে যাও। সুমন তাকে না নিয়ে যাওয়ার জন্য নিকিতা অনেক কষ্ট পায়, কিন্তু এই ব্যাপারটাকে সে ইগনোর করে দেয়। বাহ সুমনা, তুমি তো খুব ভালো খাবার বানিয়েছো। আমি আজ পর্যন্ত এইরকম খাবার বাড়িতে কখনোই খাইনি। এই নাটক বন্ধ কর আর চুপচাপ খাতো। কেন মা, সুমনার প্রশংসা তোমার পছন্দ হচ্ছে না? ছোটবেলা থেকে তো কখনোই আমাদের নিজের হাতে রান্না করে খাওয়াওনি। সবসময় তো দেখেছি কাজের লোকই রান্না করতো। এখন তোমার বউ নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে, এতে তোমার এত প্রবলেম কোথায়? তোর বউ আমার বিরুদ্ধে তোকে কি শেখায়, হ্যাঁ, যে তুই আমার মুখের উপরে কথা বলিস? তোমার বৌমা অনেক ভালো মা, ও সংসারে সারাদিনই কাজ করে। আমার তো মনে হয় ও সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, আর ভবিষ্যতেও মনে হয় না কখনো ও সংসার ভাঙার কাজ করবে। ও আচ্ছা, এই ব্যাপার। হে ভগবান, আমার একটা ছেলেকে তো ওই ভিকিরি ঘরের মেয়ে সুমন আমার বিরুদ্ধে করে দিয়েছে, আর একটা ছেলে যেন আমার কথা শুনে চলে। তাহলে আমি 100টা নারকেল দিয়ে পূজা দেব। আমার সব বন্ধুরা তাদের বরেদের সাথে কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমি এখানে থেকে আমার শাশুড়ির খোঁটা দেওয়া কথা শুনি। আজ আমি সুমনের সাথে কথা বলেই ছাড়বো। আজ কেন, আমি এখনই যাব। আরে বাবা, আমি চলে যাব। তোমার সঙ্গে দেখা করার কোনো সুযোগই আমি ছাড়ছি না। তো তুমি কেন এমন চিন্তা করছো? হ্যাঁ, আর তোমার ফেভারিট পিৎজাও নিয়ে যাব। পিৎজা? ও আবার কার জন্য পিৎজা নিয়ে যাবে? সুমন! নিকিতা, তুমি এখানে কি করছো? সুমন চলো না, কোথাও ঘুরতে যাই, না হলে হানিমুনে। বিয়ের পর থেকে আমি তোমার সাথে তো কোথাও যাইনি। এবার তুমি কিছু প্ল্যান করো। না নিকিতা, আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই। আর আমরা যদি একসঙ্গে ঘুরতে যাই তাহলে মা খুব রাগ করবে। তুমি এক কাজ করো, তুমি বরং বৌদির সঙ্গে কাজে লেগে পড়ো। নতুন নতুন হয়েছে, বিয়ে করে এসেছে, এর মধ্যে ডিমান্ড করা শুরু করে দিয়েছে। ঘোরার জন্য সারা জীবন পড়ে আছে। আমার ছেলে তো এইসবে বিছানা থেকে উঠলো। ওকে জ্বালানোটা বন্ধ করো তো। যা বাবা সুমন, তোর যেখানে যাওয়ার ইচ্ছে তুই সেখানে যা, আর পয়সা লাগলে আলমারি থেকে নিয়ে নিস। এর কথা শুনতে হবে না, বুঝেছিস? নিকিতা, কি হয়েছে? সুমন ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? এত রেগে আছো কেন তুমি? হয়নি, কিন্তু আর কিছুক্ষণ ওই মা আর ছেলের কাছে দাঁড়িয়ে থাকলে হয়ে যেত ঝগড়া। কখনো কখনো তো মনে হয় এই শাশুড়ি মা ইচ্ছে করে আমাদের দুজনকে আলাদা করতে চায়। হ্যাঁ নিকিতা, তুমি হয়তো ঠিকই বলেছো। আমি ওদের দুজনকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে শুনেছি, আর আমি ওদের কাছে গেলেই একদম চুপ হয়ে যাই। বৌদি, আমি বুঝি না আমি কি দোষ করেছি যে সুমন আমার কাছেও আসছে না। এর মানে তোমাদের দুজনের মধ্যে? না বৌদি, আমাদের মধ্যে কোনো রকমের সম্পর্ক নেই। বিয়ে 6 মাস হয়ে গেল। অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু সুমনকে নিজের করতে পারিনি। কিন্তু কেন? তুমি দেখতে সুন্দর, শিক্ষিত, স্মার্ট, বাইরে কিভাবে থাকতে হয় সবই জানো। তাহলে সুমন ভাইয়ের কি প্রবলেম আছে? বৌদি, ওর অন্য কারোর সাথে চক্কর চলছে। হ্যাঁ বৌদি, আমি আজকে ওকে ফোনে কথা বলতে দেখেছি। ওর জন্য আজকে পিৎজা নিয়ে যাবে। আমার জন্য তো কখনো একটা চকলেটও পর্যন্ত আনেনি। তুমি চিন্তা করো না নিকিতা, সুমন ভাইয়ের সাথে আমি কথা বলবো। সুমনা, কোথায় যাচ্ছ তুমি? রান্নাঘরের কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমার সুমন ভাইয়ের সাথে কিছু কথা বলার আছে, সেজন্যই আমি যাচ্ছি। প্রথমে গিয়ে খাবার বানাও। ভিকিরি বাড়ির মেয়ে কোথাকার, ও আবার নিজের ছোট জায়ের হয়ে কথা বলতে এসেছে। মা, আমি এই বাড়ির বড় বউ। আমি কার সাথে কি কথা বলবো সেটা আমার ভালো করেই জানা আছে, আর এটা আমি আপনার কাছ থেকে জানতে আসবো না। আমিও দেখি সুমন তোর কথা কেমন শোনে। আমার ব্লু কালার জামাটা কোথায় গেল? নিকিতা, ও নিকিতা, আমার ব্লু কালার জামাটা তাড়াতাড়ি খুঁজে দাও তো। ভাই সুমন, তুমি কোথাও যাচ্ছ?
কেন, কি হয়েছে? কেন কি হবে? নিকিতা অনেক ভালো মেয়ে, ও তোমাকে অনেক চায়। তুমি কেন ওকে একটু সময় দাও না বলো তো? ওই তো তোমার ভবিষ্যৎ আর বর্তমান। তো তুমি নিজের বর্তমান আর ভবিষ্যৎকে কেন এভাবে নষ্ট করছো বলো তো? তুমি আমার বড় বৌদি বলে তাই জন্য তোমায় ছেড়ে দিচ্ছি, নয়তো কি ভাই? দেখো, আমি আমার নিজের ফায়দার জন্য বলছি না। আমি চাই তোমরা দুজনে একসাথে খুশি থাকো, ব্যাস। একসঙ্গে না থেকে আমরা অনেক খুশি আছি। আর হ্যাঁ, আমার ব্যাপারে নাক গলাতে এসো না তো, না হলে মাকে বলে তোমাদের দুজনকে মায়ের বাড়ি পাঠিয়ে দেবো। বৌদি, সুমন তোমাকেও কথা শুনিয়েছে না? আমি বললাম তোমাকে কথা বলতে হবে না ওর সাথে। এটা ভালো কথার মানুষ নয়। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। নিকিতা, চলো আমরা সুমনের পিছু নেব। অন্তত এটা তো বোঝা যাবে যে ও কার সাথে দেখা করতে চায়। তারপর সুমন আর নিকিতা দেরি না করে সুমনের পিছু নিতে থাকে আর একটা ঘরের কাছে গিয়ে পৌঁছায়। ডার্লিং, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রুবি ডার্লিং, এখানে তো আমি এসে গিয়েছি। আজকে সারাদিন আমি তোমার সঙ্গে কাটাবো। ও এমজি, সত্যি বলছো তুমি? তুমি আমার সাথে সারাদিন থাকবে? ঠিক আছে, আমি তোমার জন্য স্পেশাল কিছু রান্না করছি। থাক, আজকে কিছু রান্না করতে হবে না। আমি আমাদের জন্য যে পিৎজা নিয়ে এসেছি, এখন আর কিছু বানাতে হবে না। আর তোমার মতো সুন্দরী মেয়ে খাবার বানিয়ে সময় নষ্ট করবে একদম দরকার নেই। আচ্ছা, আমার মতো সুন্দরী মেয়েকে এখন কি করা দরকার? দেখেছো বৌদি, সুমন অন্য একটা মেয়ের সাথে। ছি, আমার তো ঘেন্না হচ্ছে যে আমি এরকম একটা মানুষের বউ। নিকিতা, ভগবানের উপরে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আর কি ঠিক হবার আছে? এটা ওর অভ্যেসে পরিণত হয়েছে। কাউকে না কাউকে ঠিক খুঁজে নেবে ও। কিন্তু আমি এসব চুপচাপ সহ্য করব না। আজ ওকে বাড়িতে আসতে দাও। আজ নিকিতা অনেক রেগেছিল। আর ও তো ওইসব মেয়েদের মতো নয় যে কেঁদে কেঁদে কাটাবে, বরের পায়ে ধরে তাকে বোঝাবে। এই জন্য নিকিতা বড় কিছু করার কথা ভেবে নিয়েছিল। আর তখনই নিকিতা, সুমনা, কোথায় মরে গেলে দুজনে? কি হয়েছে মা? মা, কোথায় ঘুরতে চলে গিয়েছিলে দুজনে? ঘরের কাজ কি তোদের বাপ এসে করবে? তোদের বাড়িতে কি এটুকুও শিক্ষা দেয়নি যে কোথাও যাওয়ার আগে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিতে হয়? এরপর থেকে আমাকে না জিজ্ঞাসা করে বাড়ির বাইরে গেলে বাড়ির বাইরেতেই থাকবি। রোজ যাবো বাড়ির বাইরে, ঘুরবো ফিরবো মজা করব, যেরকম আপনার ছেলেরা করে। কি করবেন আপনি? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নিন মা। আমি আপনার বড় বৌমা নয় যে সব কথা মুখ বুজে সহ্য করে নেব। আমি নিকিতা। আপনি যদি বড় লোক হন, আমিও বড় লোকের মেয়ে। আপনার সাথে, আপনার ছেলের সাথে আপনাকেও 1 মিনিটের মধ্যে জেলে পৌঁছে দেব। এরপর থেকে আমার সাথে কথা বলতে এলে না, বুঝে সামলে কথা বলতে আসবেন। আর হ্যাঁ, যদি অতই বড় লোক হন, তাহলে ঘরে 2টো কাজের লোক রেখে নিন। এটাই ভালো হবে। কারণ আজকের পর থেকে তো আমি কোনো কাজই করব না, আর না তো কোনো খাবার বানাবো। আরে, এর তো দেখছি মুখ কাঁচির মতো চলছে। ঝগড়ুটে মেয়ে কোথাকার। আমার বড় বৌমা কত ভালো, আজ পর্যন্ত আমার মুখের উপরে একটাও কথা বলেনি। তোর নির্লজ্জ বাবা তোকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে, আর তার মেয়েকে দেখো আবার চাকর রাখার কথা বলছে। হ্যাঁ মা, নিকিতা একদম ঠিক বলেছে। আজকে থেকে আমিও কোনো ঘরের কাজ করতে পারবো না। আপনার কাজের লোক রাখাটাই ঠিক হবে। না হলে এই বয়সে এসে ঘরের কাজ আর রান্না বান্না আপনাকেই করতে হবে। আচ্ছা, এবার বুঝেছি। এর সাথে থেকে থেকে তোরও ডানা বের হয়েছে, তাই না? না মা, ঘরের কাজে আমার কোনো সমস্যা নেই। আসলে কি হয়েছে, ঘরের কাজ করতে করতে না আমার এই নরম হাতগুলো শক্ত আর খসখসে হয়ে গেছে। আর শেখরবাবু তো এটা একদমই পছন্দ করেন না। উনি তো বলেই দিয়েছে, ঘরের কাজ হোক বা নাই হোক, সুমনা তুমি মহারানীর মতো বসে থাকবে আর নিজের যত্ন নেবে। আর আমি আমার বরের কথা না মানলে আমার তো পাপ হবে মা। দেখে নেবো তোদের 2 ভিখিরিকে। একদিন তোদের ঘর থেকে যদি না ধাক্কা মেরে বের করে দিয়েছি, না হলে আমার নামও অনুপমা নয়। সুমনকে অন্য মেয়ের সাথে দেখে নিকিতা অনেক রেগেছিল আর সুমনের ঘরে ফেরার অপেক্ষা করছিল। কার সাথে দেখা করতে গিয়েছিলে তুমি? তুমি জেনে কি করবে? এমনিতে আজকাল খুব প্রশ্ন করছো দেখছি। কি, এখন যদি আমি কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যাই আর মাঝরাতে বাড়ি ফিরে চুপচাপ শুয়ে পড়ি, তো তোমার কেমন লাগবে? আর কত মেয়েদেরকে নিয়ে ঘোরাবে বলো? যেখানেই ঘুরি না কেন, তোর বাপের টাকায় ঘুরছি নাকি? এই জন্যই তো বাবা তোমাকে একটাও টাকা দেয়নি, যাতে তুমি নিজে কিছু রোজগার করো। কিন্তু না, এখানে তো নিজের বাবার টাকায় ফুর্তি করা হচ্ছে। এই একদম চুপ করবি। হ্যাঁ, আমি মেয়েদের নিয়ে ঘুরি, তো কি হয়েছে? আর হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। তুই এখন এই ঘর থেকে যা তো। আমি ভাবছি ওকে এবার বিয়ে করবো। আমি এত সহজে এখান থেকে যাব না। বিয়ে যখন করে এনেছো, তেমন ডিভোর্স দাও আমাকে। আর হ্যাঁ, ক্ষতিপূরণও তুমি দেবে। ক্ষতিপূরণ? এখন আমি একে কোথায় থেকে টাকা এনে দেবো? কত মজা হচ্ছে। তখন আমাকে বড্ড কথা শোনাচ্ছিল, আর এখন আমার ছেলে ওকে আচ্ছা কষে কথা শোনাচ্ছে। মা, ছেলে বৌমার ঘর ভাঙতে আপনার একটু লজ্জা করছে না? ছি। পরের দিন সকালে, রুবি, তুমি অনেক ভালো কাজ করেছো।
এরকম ভাবে আরো 6 মাস আমার ছেলেটাকে ফাঁসিয়ে তোমার কাছে রাখো, যাতে এদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়, যাতে আমি আমার ছেলের বিয়ে একটা বড়লোক বাড়িতে দিতে পারি। আরে অনুপমা আন্টি, আপনাকে চিন্তা করতে হবে না, খালি টাইমে টাইমে টাকাটা পাঠিয়ে দেবেন। আর আপনার ছেলে তো আমার প্রেমের জাল থেকে বেরোতেই পারবে না। অনেক ভালো। শোনো, সুমনের ডিভোর্সটা হয়ে যাবার পরেই তুমি আমার বড় ছেলে শেখরকে এরকম ভাবে ফাঁসাবে, যাতে শেখর আর সুমনাও আলাদা হয়ে যেতে পারে, বুঝেছো? অফকোর্স আন্টি, কিন্তু বড় ছেলের জন্য কিন্তু টাকা আমার বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, টাকা তুমি পেয়ে যাবে, চিন্তা করতে হবে না, খালি কাজটা করতে থাকো। আচ্ছা, এই কাজটা তাহলে এই বুড়ির। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে সুমন ভাইকে কোথাও ফাঁসিয়ে রেখেছে, যাতে ও নিকিতা থেকে দূরে থাকে। এরপর আবার শেখরকেও ফাঁসাবে, আমার থেকে আলাদা করতে চাইছে, তাই তো? বুঝলাম, এবার নিকিতাকে নয়, আমাকেই কিছু করতে হবে। চল সুমনা, রেডি হয়ে যা। ঘড়িতে 5টা বাজে। দেখো, কথা হয়েছিল 3 লাখের, আর তুমি শুধু আমাকে 2 লাখ টাকা দিচ্ছ। আমি কি তোমাকে কখনো কম টাকা দিয়েছি নাকি? আর হ্যাঁ, খুবই ছোট মোটো একটা কাজ আছে, ওইটা আগে শেষ করো, তারপর যা হবে। তারপরে যে 1 লাখ টাকা বাকি আছে ওটা পেয়ে যাবে। কি কাজ? তো ছেলে আছে প্রবীণ, শুধু প্রবীণকে 2 ঘন্টার জন্য হোটেলে আটকে রাখতে হবে, যাতে করে ওর বউ তোমাদের দুজনকে দেখে যেন ওদের মাঝখানে একটা ঝগড়া তৈরি হয়। বাকিটা তো আর বলতে হবে না, তুমি তো ভালো করে জানো কেমন করে ছেলেটাকে ফাঁসিয়ে রাখতে হয়। ব্যাস এটুকু হয়ে যাবে, তুমি টাকা রেডি রাখো। বাহ, আজকের ইনকাম তো অনেক ভালোই হয়েছে। এখান থেকে 3 লাখ, আর অনুপমা বুড়ির কাছ থেকে 5 লাখ। আর কালকে কাকে ফাঁসাবো? হ্যাঁ, অর্জুনকে ডাকবো, অনেক মজা হবে। পরের দিন সকালে। কি করে কি ঠিক হবে অর্জুন? মায়ের অপারেশনের জন্য 3 লাখ টাকা চাই, আমি কোথা থেকে এত টাকা পাবো? আমার মা তো গ্রামে একা পড়ে থেকে থেকে মরেই যাবে। 3 লাখ টাকা আমি তোমাকে যেখান থেকে পারবো সেখান থেকে জোগাড় করে দেবো রুবি, তুমি কোনো চিন্তা করো না। সত্যি অর্জুন, আই লাভ ইউ অর্জুন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রুবি, আমাদের 3 বছর হয়ে গেল, আমাদের সম্পর্কটা চলছে, আমরা এবছরই বিয়েটা করে নেব। বিয়ে? সত্যি? আমার মায়ের অপারেশনটা হয়ে গেলে আমরা দুজনে বিয়ে করে নেব অর্জুন। 3 বছর থেকে আমি স্বপ্ন দেখেছি তোমার বউ হবার। আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। এবার আসল মজা হবে, বেচারি রুবি ডার্লিং। এদিকে সুমনা রুবির সমস্ত কুকর্মের পর্দা ফাঁস করার প্রমাণ নিয়ে পুরোপুরি তৈরি। অন্যদিকে নিকিতা কলেজের বান্ধবী অর্পিতার সাথে কথায় কথায় জানতে পারে নিকিতার বর আর অর্পিতার বর দুজনেই একই মেয়ে রুবিকে ভালোবাসে। এর মানে রুবি সবাইকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়। নিকিতা, আমি এটা মানি না, কারণ আমাদের বর যদি ওদের কাছে না যেত তাহলে কি ওরা ওদেরকে ফাঁসাতে পারতো বলো? আরে অর্পিতা, আমি এটা বলছি না। সত্যি আমাদের বড় তো ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু আমরা যদি চাই তো আমাদের বরেদেরকে রুবির আসল পরিচয় দেখিয়ে আমাদের বরেদেরকে আবার সঠিক পথে নিয়ে আসতে পারি। চেষ্টা করতে ক্ষতি কি? শোন, তুই যা, প্রবীরের সাথে কথা বল, আমি গিয়ে সুমনের সাথে কথা বলছি। হয়তো তুই ঠিকই বলেছিস, বাই, টেক কেয়ার। নিকিতার অর্পিতা দুজনেই তাদের বরেদের ফিরে পাওয়ার একটা আশা দেখতে থাকে। নিকিতা তাড়াতাড়ি ঘরে ফিরে সুমনাকে খুঁজতে থাকে। বৌদি, তুমি কোথায়? নিকিতা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? চলো আমার সাথে, তোমাকে একটা দরকারি জিনিস দেখানোর আছে। না বৌদি, আমার তোমাকে তার থেকেও বেশি দরকারি একটা জিনিস বলার আছে। হ্যাঁ, অনেক খুশি লাগছে দুজনকে না? এরা দুজনে কি ব্যাপারে কথা বলবে শুনতে তো আমাকে হবেই, আমি আবার ধরা পড়ে যাব না তো? বৌদি, তুমি আগে আমার কথা শোনো। নিকিতা শোনো, আমরা যে ব্যাপার নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা যদি অন্য কেউ শুনে ফেলে না, তাহলে আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। তুমি যাও, প্রথমে গিয়ে দরজাটা বন্ধ করে আসো। হ্যাঁ বৌদি, ঠিক বলেছো, কে জানে বুড়িটা হয়তো আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছে। নিকিতা দেরি না করে ঘরের দরজাটা এক ধাক্কায় বন্ধ করে দেয়। কি, এরা দুজন আমাকে বুড়ি বলে ডাকে? আর দুজনে দরজা বন্ধ করে কি এমন কথা বলছে? আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। রুবির ব্যাপারে আবার কোনো কিছু জানতে পারলো নাকি? বৌদি, রুবি একটা মিথ্যাবাদী। আমি আমার একটা বান্ধবীর সাথে এইভাবে দেখা করে এলাম, ওর বরকেও এই রুবি শাকচুনি ফাঁসিয়ে রেখেছে। আমি সব জানি নিকিতা, আমি আজকে ওর বাড়িতে গিয়েছিলাম যাতে লুকিয়ে ওর ব্যাপারে কিছু জানতে পারি, কিন্তু সেখানে গিয়ে তো আমি অন্য কিছু জানতে পারলাম। ওর একটা দুটো না, অনেকগুলো বয়ফ্রেন্ড আছে যাদের থেকে ও টাকা পয়সা নেয়। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছো। নিকিতা, সুমন ভাই এই সবে রেডি হয়ে বাইরে গেল, মনে হচ্ছে ওই রুবির সাথেই দেখা করতে যাচ্ছে। চলো, আর দেরি করা যাবে না, ওই রুবির পর্দাফাঁস আজ ওর সামনেই হবে। হ্যাঁ বৌদি, চলো। সেজেগুজে কোথায় যাচ্ছ দুজনে? বলি, ঘরের খাবার কখন হবে শুনি? কেন, কালকে বলেছিলাম শোনেননি? কাজের লোকেদেরকে ডাকুন।
না হলে নিজের হাতে বানিয়ে খেয়ে নিন, ঠিক আছে? বাই। আর হ্যাঁ, আমরা দুজনে বাড়ি ফিরে খাবার খাবো, মনে থাকে যেন। আমার নামও অনুপমা, এত সহজে তোমাদেরকে ছেড়ে দেব না। কি করব এখন, কি হবে কি জানি। মনে হয় সুমন এসেছে। রবি, তুমি কি চিন্তা করছো? যাও গিয়ে দরজাটা খোলো। না অর্জুন, আমার মনে হয় গ্রাম থেকে আমার দাদা এসেছে। তোমাকে আমার সাথে এই ঘরে দেখে নিলে কি না কি ভেবে নেবে, তারপর আমাকে এখান থেকে গ্রামে নিয়ে চলে যাবে, তারপর হয়তো আমাদেরকে আলাদাও করে দেবে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? ঘরে ঢুকতে দাও, আমি ওনার সঙ্গে কথা বলবো। আমি বলবো আমরা একে অপরকে ভালোবাসি, তোমার মায়ের অপারেশনের পরেই আমরা বিয়ে করব। কিন্তু তুমি বলছিলে না তোমার মা ছাড়া আর কেউ নেই? আবার এই দাদা এলো কোথায় থেকে? আরে কাকা তো ছেলে, তুমিও না। আচ্ছা শোনো, আমি ওনাকে বুঝিয়ে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর ওরা আমাকে মানুক আর নাই মানুক, আমি শুধু তোমাকেই বিয়ে করব। কিন্তু তুমি এখন পিছনে দরজা দিয়ে চলে যাও প্লিজ, না হলে অনেক ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি যাও, তোমার ভাইয়ের সঙ্গে দেখা করে নাও। অর্জুন পিছনে দরজা দিয়ে বাইরে যেতেই রুবি সুমনকে ঘরে ডেকে নেয়। কি করছিলে রুবি? আমি কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি? ডার্লিং, আমি তো চান করছিলাম যাতে তোমার সামনে আমাকে অনেক সুন্দর লাগে। ওহ রুবি ডার্লিং, তোমাকে তো এমনিতেই কত সুন্দর লাগে। কিছুক্ষণের মধ্যেই নিকিতা সুমন সেখানে এসে পৌঁছে যায় এবং দরজা খোলা দেখে আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়ে। কি বলবো তোমাকে, বলতে তো আমার একটুও ভালো লাগছে না, কিন্তু ছোট ভাইয়ের পড়াশোনার জন্য 2 লাখ টাকা চাই। আর তুমি তো জানোই আমি এখনো একটা ভালো কাজ খুঁজছি, তার উপরে এতগুলো টাকা। এই ব্যাপার, বিকেল বেলায় আমি ঘর থেকে নিয়ে আসবো। আর শোনো, আমি নিকিতাকে ডিভোর্সের কথা বলে দিয়েছি। ও বাড়ি থেকে বেরিয়ে গেলেই আমরা দুজনে বিয়ে করে নেব। ও মাই গড, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আজ আমি খুশিতে পাগল হয়ে যাব সুমন। আমি যে তোমাকে কখনো বিয়ে করতে পারবো এটা তুমি স্বপ্নেও ভাবেনি। আচ্ছা তাই নাকি? স্বপ্ন থেকে বের হও রুবি ডার্লিং, কারণ তোমার আসল রূপ এখন বের হবে। তুমি খালি দেখতে থাকো। এটা কি ধরনের অসভ্যতামি? তোমরা কারা আর কি করতে ঘরের ভিতরে এলে? তোমাদের সাহস তো কম নয়। নিকিতা বৌদি, তোমরা কি জন্য এখানে এসেছো? চলে যাও বলছি এখান থেকে। তোমরা কি আমাকে ফলো করছিলে নাকি? চলে যাবো সুমন ভাই, প্রথমে এই ভিডিওটা তো দেখে নাও। এই ভিডিওটাতে তোমার রুবি ডার্লিং কি করছে দেখো। সুমনা তার দেওরকে রুবি আর অর্জুনের ভালোবাসায় ভরা ভিডিওটা দেখায়। আর নিকিতাও বেশি দেরি না করে অর্পিতার বর প্রবীরের সাথে রুবির ছবিগুলো দেখিয়ে দেয়। সুমন, এরা মিথ্যে কথা বলছে, প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি এত বড় মিথ্যাবাদী আমি কখনোই ভাবিনি। তুমি আমার কাছ থেকে যত টাকা নিয়েছো সব এক্ষুনি দাও, না হলে আমি পুলিশ ডাকবো। কি টাকা? টাকা তো আমার কাছে নেই। আমার কাছে যত টাকা ছিল সব মেকআপ আর ড্রেস কিনতেই খরচ হয়ে গেছে। কিন্তু প্লিজ পুলিশকে ডেকো না তোমরা। ঠিক আছে, আমরা তোমাকে পুলিশে দেব না, কিন্তু তোমাকে একটা সত্যি কথা বলতে হবে। কি কথা বলো? আমি সব সত্যি কথা বলবো। কি জানতে চাও তোমরা বলো, শুধু আমাকে পুলিশে দিও না প্লিজ। তুমি সুমনকে প্রেমের জালে ফাঁসানোর কথা কে বলেছিল বলো? সুনীলের মা, অনুপমা আন্টি। আমাকে প্রতি সপ্তাহে টাকা পাঠিয়ে দেন উনি। আমাকে ক্ষমা করে দাও সুমন, আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি। কি মা, কেন তাও আমার যেন বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, কারণ উনি তোমাকে আমার থেকে দূরে রাখতে চান, আর আমি এটাই তো কবে থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমাকে ক্ষমা করে দাও নিকিতা, আমি অনেক ভুল করেছি। এই বাজে মেয়েটাকে আমি কখনোই বুঝতে পারিনি। সুমন, আমার কথাটা একবার শোনো। তোমাকে আমি সহজে ছাড়ছি না, তোমাকে আমি দেখে নেব। তোমার আগে আমি এর খবর নিয়ে ছাড়বো, বাজে মেয়ে কোথাকারের। তুমি তুমি কে? তোমার মতো একটা ছাগল, যাকে নাগাদ 3 বছর ধরে ফাঁসাচ্ছে। আজকে আমি যদি পিছনের দরজা দিয়ে বাইরে চলে যেতাম তাহলে এর আসল পরিচয়টা বুঝতেই পারতাম না। পরের দিন সকালে এটা তো হতেই পারে যে এখানে থাকলে তুমি আমাদের সংসার করতে দেবে না। তার থেকে এটাই ভালো হবে, তোমার থেকে আমরা সকলে দূরে সরে যাই। হ্যাঁ মা, সুমন ঠিক বলেছে। অনেক সহ্য করেছি তোমার এই নাটক, কিন্তু আর না, আমি সুমনাকে হারাতে চাই না। আমায় ক্ষমা করে দাও সুমনা আর নিকিতা। তোমাদের বড়দেরকে বোঝাও, তোমাদেরকে শিক্ষা দিতে গিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আজ থেকে তোমরা 2 বৌমা যা বলবে এই বাড়িতে তাই হবে, কিন্তু ঘর ছেড়ে চলে যেও না তোমরা। সুমন, আমার মনে হয় মা বদলে গেছে, আবার সব আগের মতো হয়ে যাবে। তুমি প্লিজ বাড়ি ছেড়ে যেও না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, মা বদলে গেছে হয়তো। আমরা সবাই মিলে এবার ভালোভাবে হাসি খুশি পরিবার হয়ে থাকবো। কি হাসি খুশিতে থাকবে? আমিও দেখবো তোমরা 2 ভিখিরি মিলে কি করে এই বাড়িতে হাসি খুশি ভাবে থাকো। কালকের মেয়েগুলো আমার ছেলেকে আমার থেকে আলাদা করতে চায়, সাহস তো কম নয়। মজা তো এবার দেখিয়েই ছাড়বো এই 2 ভিখারিকে।
বৌমার ছেলেদের কাছে ধরা পড়ে যাওয়ার পর থেকে অনুপমা অনেক বেশি সচেতন হয়ে গিয়েছিল। কথায় কথায় ছেলেদের সামনে কুমিরের কান্না করতে সময় নষ্ট করতো না। সুমনা নিকিতা যা চাইতো সেটাই অনুপমা দেবীর ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হতো। বড় বৌমা, ছোট বৌমা, এর নাম হচ্ছে রমা। আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। তোমরা দুজনেকে ভালো করে সবকিছু বুঝিয়ে দাও, ঘরের কাজের কথা। ঠিক আছে মা, আমি ওকে ঘরে সব কাজ বুঝিয়ে দেব, আর খাবারে কে কি খায় সেটাও আমি বলে দেব। চলো রমা, রান্নাঘর থেকে সবকিছু শুরু করি। যাও যাও, এখন কিছুদিনের জন্য আরাম করে নাও তোমরা দুজন। পরে তো সব কাজ আমি তোমাদের দুজনকে দিয়েই করাবো। কাজের মেয়ে তো খালি 1 মাসের জন্য এসেছে। ঘরে কাজের মেয়ে আসার পর থেকে নিকিতা আর সুমনা একদম ফ্রি হয়ে গিয়েছিল, আর একসাথে বসে দুজনে গল্প করত। এই ব্যাপারটা ওদের শাশুড়ির একদমই পছন্দ হতো না। মা, কি হয়েছে? তুমি কদিন ধরেই দেখছি চুপচাপ হয়ে আছো। কি আর বলবো শেখর, তোর বাবা মারা যাওয়ার পরে এই ঘরটাকে আমি কত কষ্ট করে সামলে রেখেছি সেটা শুধু আমিই জানি। এরকম এর আগে এই বাড়িতে কখনোই হয়নি, কিন্তু আজ হঠাৎ করে। কি হয়েছে মা, আমাকে বলো। কি হবে বাবা, বাদ দাও। বৌমারা বলবে আমি ওদের বিরুদ্ধে তোদের কাছে কান ভাঙানি দিচ্ছি। আর এই বয়সে এসে রোজ রোজ বৌমাদের কাছ থেকে খারাপ কথা শুনতে আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। কি হয়েছে বলো না মা, ওরা কিছু বলেছে? তুমি শুধু আমাকে একবারটি বলো। আমার বিছানার তলায় 2000 টাকার নোট ছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি 2000 টাকার নোটটা চুরি হয়ে গেছে। চুরি? কি করে? আমাদের বাড়িতে এর আগে কখনোই চুরি হয়নি, তাহলে এখনই বা কি করে হলো? ওটাই তো, এর আগে কখনো তো এরকম হয়নি। আমিও তো এটাই ভাবছিলাম। ছাড়, বাদ দে। এখন 2000 টাকার জন্য কি আর কান্নাকাটি করব? আমার তো মনে হয় এখন থেকে রোজই এরকম হবে। আচ্ছা মা, তুমি কি বলতে চাইছো আমাদের বাড়ির যে কাজের মেয়ে ওই টাকাগুলো নিয়েছে? হ্যাঁ, হয়তো ওই টাকাগুলো নিয়েছে, কিন্তু কি আর করা যাবে, কাজের মেয়ে তো রাখতেই হবে, না হলে ঘরের কাজ করবে কে? এরকম ভাবে অনুপমা তার ছেলেদের কাছে ছোটখাটো নাটক করে নিজে ভালো হয়ে থাকতো। এমনই একদিন, নিকিতা, ও নিকিতা, আমার ব্লু আর ব্ল্যাক শার্টটা পাচ্ছি না, তুমি কোথায় রেখেছো? কোথায় আর থাকবে সুমন, আলমারির মধ্যেই আছে। কালকেই তো রমাকে দিয়ে পরিষ্কার করে রাখলাম। আমি তো পুরো আলমারি ঘর সবকিছুই খুঁজে নিলাম, কই কোথাও পেলাম না তো। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? কোথায় আবার যাবে, এখানেই কোথাও আছে, আমি খুঁজে দিচ্ছি, দাঁড়াও। দেখো নিকিতা, রমার কি দোষ? গরিব মেয়ে, এত বড় লোক বাড়িতে কাজে লেগেছে, দামি দামি জিনিসপাতি দেখছে, লোভ তো হবেই। ভুলে যা তোর ব্লু কালারের শার্টের কথা। কি বলছো ভুলে যাব? কখনোই না, ওটা আমার খুব পছন্দের শার্ট। আজকে রমাকে আসতে দাও, ওর আমি খবর নিচ্ছি। না না সুমন, এরকম করিস না। তুই কাজের মেয়ের সাথে ঝগড়া করবি, পাড়ার সবার কাছে আমাদের মান সম্মানটা কতটা নষ্ট হবে বলতো? আমরা কাজের মেয়েকে সব কাজ ধরিয়ে দেব, আর ও চুরি করলে সেটা চুপচাপ সহ্য করব, তাই না বৌমা? এরকম ভাবেই কিছুদিন কেটে যায়, আর অনুপমা তার নাটক চালিয়ে যায়। এমনই একদিন বিকেলে সুমনা শেখর বাড়ির রেশন আর সবজি নিয়ে বাড়িতে আসে। এ কি রমা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আর তাছাড়া তোমার হাতে এটা কি? দেখুন দাদা বাবু, প্লে স্টেশনটা এমনি ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই আমি আমার ছেলে মেয়েদের জন্য নিয়ে যাচ্ছিলাম। কি? কে বলেছে তোমাকে এগুলো নিয়ে যেতে? আমি তো কাউকেই বলিনি এগুলো দেওয়ার কথা। কেন কেউ বলতে যাবে দাদা বাবু? এটাকে তো আমি আমার নিজের ঘর বলেই মনে করি। আর তাছাড়া এটা নিয়ে যাবার কথা আপনার মাই তো আমাকে বলেছে। কি মা বলেছে? মা তুমি কোথায়? এদিকে একবার আসো। তুমি নাকি আমার জিনিসগুলো কাজের মেয়েকে দিতে বলেছো। কি হলো বাবা, অত ডাকছিস কেন? কোনো দরকারি কথা বলবি নাকি? আরে রমা, এইটা তোর হাতে কি করছে? হ্যাঁ, তুই এটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? দেখেছিস, চুরি করা রমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কত বড় সাহস হয়ে গেছে, কিছু না বলে বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যাচ্ছে। কি বলছেন কি আপনি? আপনিই তো বললেন এগুলো নিয়ে যাওয়ার কথা, আর এখন মিথ্যে কথা বলছেন। না দাদা বাবু, আপনারা ভুল বুঝছেন, আমি এটা চুরি করিনি। দেখো, খালি চোরের মায়ের বড় গলা। চুরি তো করেছিস, তার উপরে আবার মুখে মুখে তর্ক করছিস। আজ থেকে আর তোমাকে এ বাড়িতে কাজ করতে হবে না। এত টাকা পয়সা জিনিসপত্র চুরি করে তোমার এখনো মন ভরেনি যে তুমি দামি দামি জিনিসপত্র চুরি করতে আরম্ভ করে দিয়েছো? বেরিয়ে যাও আমার এই ঘর থেকে। মুখ সামলে কথা বলবেন দাদা বাবু। আমি গরিব হতে পারি, কিন্তু এরকম মানুষের বাড়িতে গিয়ে চুরি করি না। আজ পর্যন্ত আমি যা নিয়েছি সব আপনার মায়ের কথাতেই নিয়েছি। এটা কি বলছিস রমা? অন্তত একটা বুড়ি মানুষের নামে মিথ্যে কথা তো বলিস না। মায়ের মনেতেই খুঁত আছে তো ছেলেরা কিভাবে ভালো হবে? কোনো কাজে নয়, অকম্মা ঢেকি একটা। রমা, মুখ সামলে কথা বলো, নাহলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কি বের করবেন? আমি নিজেই আপনাদের বাড়ির কাজ ছেড়ে দিচ্ছি।
এখন অনুপমা দেবীর সব ইচ্ছা পূরণ হয়ে যায়। ছোটখাটো প্ল্যান করে অবশেষে রমাকে ঘর থেকে বের করে দেয়। এখন আবার কি, তার বৌমাদেরকে দিয়ে সব কাজ করাবে? এবার কি হবে? আমাদের দুজনকেই ঘরের কাজকাম করতে হবে। দূর, ভালো লাগে না একদম। হ্যাঁ নিকিতা, আগে আমাদের বর আমাদের হয়ে কথা বলতো, এখন তো ওরা মায়ের কথা শুনে উঠছে আর বসছে, আর একই কথা বলছে যে আমাদের এই বাড়িতে কাজের লোক লাগবে না। বৌদি, আমার মনে হয় এইসব ওই বুড়িই করেছে। এখন তো আমাদেরকে আসল সত্যিটা খুঁজে বার করতেই হবে। কাজের মেয়েটাকে ঘর থেকে বের করে দেওয়ার পরে অনুপমা অনেক খুশি ছিল, কারণ সব কাজ তার বৌমাদেরকে দিয়েই করাতো, আর ছেলেরা ওর হয়ে কথা বলতো। আর অনুপমা দেবীর দুটো বৌমা চুপচাপ বসে থাকার মেয়ে নয়। এজন্যই নিকিতা সুমনা নিজেদের মতো করে চাল চালতে শুরু করে। নিকিতা যে নকল সিন্দুকের চাবি বানিয়েছিল সেটা নিয়ে একদিন রাতে সুমনা আর নিকিতা তার শাশুড়ি সিন্দুক থেকে সব টাকা পয়সা বের করে নেয়। বৌদি, আমাদের এই টাকা পয়সাগুলোকে সামলে রাখতে হবে। যদি শাশুড়ি মা রমাকে ঘর থেকে বের করে আমাদেরকে শায়েস্তা করতে চেয়েছে, আর আমরাও এই অজুহাতে আমাদের বরকে ঠিক পথে নিয়ে আসবো। কি বলো বৌদি, ঠিক বলছি না? হ্যাঁ নিকিতা, আমি সব সামলে রাখবো, কেউ একটু সন্দেহ করবে না, তুমি চিন্তা করো না। রোজ সকালের মতো অনুপমা দেবী ঠাকুরের পূজা করার পরে নিজের সিন্দুকের পূজা করতে যায়। আর তখনই, আরে এটা কি হলো? হে ভগবান, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। শেখর, সুমন, তোরা কোথায়? আমার সিন্দুক খালি হয়ে গেছে। অনুপমাকে কাঁদতে আর চেঁচামেচি করতে দেখে সবাই সেখানে চলে আসে। আর এসে, কি হয়েছে মা, এত কান্নাকাটি করছো কেন? এই দেখ বাবা শেখর, আমার সিন্ধুকে সমস্ত টাকা পয়সা কে জানি চুরি করে নিয়েছে, 1 টাকাও ফেলে রাখেনি। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে বাবা। এটা কি করে হতে পারে মা? সবাই তো তোমার কাছেই ছিল, তা কি করে চুরি হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি না বাবা, চাবি তো আমার কাছেই থাকে, তাহলে এটা কি করে হলো? বৌদি, আমার মনে হয় ওইসব রমাই নিয়ে গেছে। এটা রমারই কাজ। রমাই সব টাকা চুরি করে নিয়ে এখান থেকে চলে গেছে। হ্যাঁ নিকিতা, তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হয়, রমাই এইসব করেছে। পরশুদিন আমি রমাকে একটা বড় তুলে নিয়ে যেতে দেখেছি। জিজ্ঞাসা করার পর বলল আপনার শাশুড়ি মা কিছু পুরানো জামা কাপড় দিয়েছে। সুমনা, রমা কি করে নেবে? চাবি তো মায়ের কাছেই থাকে, আর ও কি করে চুরি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কত কি চুরি করেছে এই ঘর থেকে, তাহলে কি সে আর পয়সা চুরি না করেই চলে যাবে? ঠিক কোনো না কোনো উপায় বের করে সিন্দুক থেকে টাকা চুরি করেছে, তাই না নিকিতা? হ্যাঁ বৌদি, তুমি একেবারে ঠিক কথা বলেছো, এইসব রমাই চুরি করেছে। তাড়াতাড়ি চলো দাদা, রমাকে ধরতে হবে, তবে না হলে টাকাগুলো পাবো। বেশি দেরি হয়ে গেলে হয়তো আর কিছুই পাবো না। হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস। চল চল, তাড়াতাড়ি চল, বেশি দেরি করলে টাকা পয়সাগুলো কোথাও লুকিয়ে ফেলবে। কি ফায়দা এখন গিয়ে? মা তো কালকে ওকে ঘর থেকে বেরই করে দিয়েছে। ও তো এতক্ষণে এখান থেকে চলে গেছে কোথাও, আর আপনি ওর কি বা করে নেবেন? ওকে তো আর খুঁজেই পাবেন না। আমার কাছে তো ওর আধার কার্ডের জেরক্স নেই যে পুলিশের কাছে কমপ্লেন করব। এখন কি হবে? আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল। মা, তুমি আর কান্নাকাটি করো না, আমরা যাচ্ছি তো। রমাকে যেখান থেকে হোক খুঁজে বের করে ধরে আনবো, আর আমাদের টাকা পয়সাও সঙ্গে পেয়ে যাব। শেখর আর সুমন গাড়ি নিয়ে সোজা রমাদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। সেখানে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করার পরে এটা জানতে পারে যে আজকে সকালেই রমা তার ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও চলে গেছে। আচ্ছা দাদা, আমরা এখন রমাকে কোথায় খুঁজবো? কি হবে কি জানি। আর ওর গ্রামের বাড়ি কোথায় তাও কেউ জানে না। আর এটাও কি গ্যারান্টি আছে যে আমরা গ্রামের বাড়িতে গেলে ওখানে ওকে পেয়ে যাব? অতগুলো টাকা পয়সা হাতে পেয়েছে, হয়তো অন্য কোথাও চলে যেতে পারে। হ্যাঁ দাদা, তুমি একেবারে ঠিক বলেছো। এখন আর ওকে খুঁজে কোনো লাভ নেই, চলো বাড়ি ফিরে যাই। রমাকে আর টাকা পয়সা না খুঁজে পেয়ে দুই ভাই হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। আর ঘরে ওদের লোভী মা কান্নাকাটি করে ওদের ঘরে আসার অপেক্ষা করছিল। শেখর, সুমন, পেয়ে গেছিস আমার টাকা পয়সা? কোথায় সেগুলো? আমাকে দে না, আমি দেখি। না মা, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক খোঁজাখুঁজিও করেছি, কিন্তু কোথাও তো পেলাম না। তাই জন্যই তো খালি হাতে ফিরে আসলাম। হে ভগবান, আমার এই কি সর্বনাশ হয়ে গেল। আমাকে তুমি বাঁচিয়ে রাখা থেকে মেরে ফেলো, আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম। আমি আর বাঁচতে চাই না। অনুপমার তো তার বৌমাদের উপরেই বেশি সন্দেহ ছিল। ভাবছিল যে তার সিন্ধুকের সমস্ত টাকা ওরাই নিয়েছে, কিন্তু যখন তার ছেলেদের কাছ থেকে জানতে পারলো যে রমা বাড়ি ছেড়ে তার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে, সে এটাই বিশ্বাস করে যে টাকাটা রমাই চুরি করেছে। ওই টাকাগুলো আমার কাছে ছিল বলেই তো আমি এতদিন সবাইকে নিচু করে দেখতে পারতাম। বৌমাদের সাথে কোনোদিনও ভালো ব্যবহার করতাম না। ওদের সাথে কথায় কথায় পণের জন্য আমি ঝগড়া ঝামেলা করতাম।
আর ওদেরকে ঘরের কাজের লোক, ভিখিরি, ছোট লোক এইসব বলতাম। আজ আমি নিজের কাছে নিজে ভিখিরি হয়ে গেছি। আমার ছেলে দুটো তো ওই টাকাগুলোর জন্যই এতদিন ফুর্তি করে বেড়াতো, কারোর কোনো কাজকর্মের চিন্তাও ছিল না। এখন কি হবে এবার? এই সংসারটা কি করে চলবে? এরকম ভাবেই 2 মাস কেটে যায়। না তো রমার কোনো খোঁজ ছিল, আর নাইবা সিন্ধুক থেকে চুরি করা সেই টাকা পয়সাগুলোর কোনো খোঁজ ছিল। সুমনা, নিকিতা, তোমরা কোথায়? আমার জন্য কেউ খাবারটা তো বেড়ে দাও, আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ মা, একটু দাঁড়ান, আমি আপনার জন্য এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। এটা কি বৌমা, তুমি আজ এক ধরনের তরকারি কেন বানিয়েছো? হ্যাঁ মা, কি আর করবো বলুন। আমি জানি আপনার একটা দুটো তরকারি দিয়ে খাওয়া হয় না, আপনার তো অন্তত 5 রকমের তরকারি চাই খাবারের জন্য। আমি কি বা করতে পারি বলুন? সবজি আর রেশন তো শেষ হওয়ার পথে। কি বলছো তুমি? ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও তোমার কাজে। নিকিতা, আজ তো মা আমাকে কিছু উল্টোপাল্টা বললো না? আজ চুপচাপ ওই একটা তরকারি দিয়েই খাবার খেয়ে নিয়েছে। এরকম তো আমার বিয়ের পর থেকে একবারও হয়নি। চলতে দাও বৌদি, এরকম ভাবেই চলতে দাও। এদের এই অহংকার ভাঙার এই একটাই রাস্তা। এখন অনুপমা দেবী কোনো কথাতেই নিজেকে বড়লোক বলে তার বৌমাদেরকে ছোট করতো না, আর তার অকম্যের ঢেকি 2 ছেলের হাত পুরোপুরি খালি হয়ে গিয়েছিল। এজন্যই তারা পুরো সময়টা বাড়িতেই থাকতো। টিভি দেখা, ফোন ঘাটা, তারপরে যা রান্না হতো তাই চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। এটাই তাদের রোজের রুটিন হয়ে গিয়েছিল। তারপর একদিন সকালে, নিকিতা, সুমনা, এত সকাল সকাল রেডি হয়ে তোমরা কোথায় যাচ্ছ? এখন কটা বাজে? হ্যাঁ, বাড়ির বউ এত সকাল সকাল বাইরে কেন? কেন মা, এত সকাল সকাল যাওয়া কি বারণ আছে নাকি? আর আমরা দুজনে কাজ খুঁজতে যাচ্ছি। কি, তোমরা বাইরে কাজে বেরোবে? তোমরা বাড়ির বউ হয়ে বাইরে কাজে যাবে? এতে আমাদের বাড়ির অসম্মান হবে না? হ্যাঁ মা, ঠিকই শুনেছেন, আমরা দুজনে কাজ খুঁজতে যাচ্ছি। আর আপনার সেই দামি সিন্ধুকের সব জিনিস চুরি হয়ে যাওয়ার পর থেকে বাড়িতে সবজি, রেশন আনা সব একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আর যে অল্প টাকা বেঁচেছিল সেটা দিয়ে কারেন্টের বিল, জলের বিল, টিভির রিচার্জ, মোবাইলের রিচার্জ করে শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব খবর আছে আমার। তাছাড়া আমার কাছে তো আর টাকা নেই, তাই বলে তোমরা দুজনে বাইরে কাজ করতে যাবে? দেখুন মা, আপনি আপনার ছেলেদের শিক্ষা এমন ভাবে করেছেন, ওরা তো পারবে না নিজে বাইরে গিয়ে কিছু কাজ খুঁজতে, আর না পারবে কারোর আন্ডারে কাজ করতে। ওদের দ্বারা এইসব কিছুই হবে না। তারপরে এমন হবে এই বাড়িতে খাবারের জন্য একটা দানাও থাকবে না। এই জন্য আমরা দুজনে মিলে ডিসাইড করেছি আমরা বাইরে কাজ করব, আর বাড়ির কাজ আপনি আর আপনার ছেলেরা মিলে করবেন। কি বলছো তুমি? আমি আর আমার ছেলেরা বাড়ির কাজ করব? আমার ছেলেরা কখনো 1 গ্লাস জল ঢেলে খায়নি, তাহলে কি করে ওরা ঘরের কাজ করবে? হ্যাঁ মা, ঠিকই শুনেছেন, আপনি আপনার ছেলেরা মিলে ঘরের কাজ করবেন। আর আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন আসছি। এই বলে নিকিতা আর সুমনা কাজ খুঁজতে বেরিয়ে পড়ে, আর অনুপমা দেবী ঘরের সমস্ত কাজ করতে শুরু করে দেন। এত বছর ধরে যে কাজগুলো হাত পর্যন্ত লাগাতো না, এখন সেই কাজগুলো কি করে করতো? আহ বাবারে, আমার কোমর, মরেই যাবো এবার আমি এই কোমরের ব্যথায়। হে ভগবান, এই দিনটা দেখার আগে আমাকে মেরে ফেললেন না কেন তুমি? তাহলে আর এই দিনটা আমাকে দেখতেই হতো না। ভগবান আর কি করবে, আমি তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। আমি তো রমাকে নিয়ে এসেছিলাম, আর আমি তো ওর মাথায় ছোটখাটো চুরির দোষ দিচ্ছিলাম। না আমি এত অহংকার দেখাতাম, আর না আমার অহংকার ভেঙে চুরমার হয়ে যেত। ওহ বাবারে, আমার কোমর। মা, তুমি কি করছো? আর কেনই বা ঘরের কাজ করছো? সুমনা আর নিকিতা কোথায় গেছে? ওদের তো সকাল থেকে দেখতেই পাচ্ছি না। বৌমারা তো চাকরি খুঁজতে বেরিয়ে গেছে, তো ঘরের কাজ কি করবে? আর কি করেই বা হবে, তাই আমাকে এসব করতে হচ্ছে। কি, ওরা দুজন চাকরি খুঁজে বেরিয়েছে? হ্যাঁ। তারপর অনুপমা দেবী সুমনার নিকিতা যা বলে গিয়েছিল সেগুলো ছেলেদেরকে বলে, আর এটাও বলে যে আজ থেকে বাড়ির সব কাজ কাম অনুপমা দেবী আর তার 2 ছেলেদেরকে মিলেই করতে হবে। এটা শোনার পর 2 ছেলেরা তো চিন্তায় পড়ে যায়, কিন্তু বাইরে গিয়ে কাজ করার থেকে ওরা ঘরে থেকে মায়ের সাথে ঘরের কাজ করাকে বেশি সহজ বলেই মনে করে। তারপরে একদিন, নিকিতা, আমরা রোজ সকালে তৈরি হয়ে এই গার্ডেনে এসে একটু ঘোরাঘুরি করে বসে থাকি, তারপর থেকে বাইরে লাঞ্চ করে বিকালে বাড়িতে চলে যায়। এরকম আর কতদিনই চলবে বলো তো? হ্যাঁ বৌদি, আর 1 মাস অন্তত আমাদেরকে এভাবে নাটক করে যেতেই হবে, না হলে আমাদের এত কষ্ট করা প্ল্যান সব ভেস্তে যাবে। তাছাড়া রমার সাথে কি তোমার কথা হয়েছে? না নিকিতা, ঘরে কি করে আর কথা হবে, ভয় লাগে যদি কেউ শুনে ফেলে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কল লাগাচ্ছি। হ্যালো, নমস্কার দিদিমণি, আপনি কেমন আছেন? আর নিকিতা বৌদিমণি কেমন আছে? আপনি তো আর আমাকে কোনো ফোনই করেননি। হ্যালো রমা, আমরা সবাই ভালো আছি। আর তোমার ছেলে মেয়েরা কেমন আছে? সবাই ভালো আছে তো? তা তোমরা ঠিকঠাক পৌঁছেছিলে তো? হ্যাঁ বৌদিমণি, আমি আর আমার ছেলে মেয়েরা তো অনেক ভালো আছি বৌদিমণি।
আপনি যে পয়সাটা দিয়েছিলেন সেটা দিয়ে আমি আমাদের গ্রামের ক্ষেতে অনেক সবজি চাষ করেছি। এখন তো আর কারোর বাড়িতে গিয়ে কাজ করতেও হবে না। ওইটা যেন কি বলে না একটা, ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দিদিমণি। আরে রমা, থ্যাংক ইউ বলতে হবে না। আর হ্যাঁ, ছেলে মেয়েকে অবশ্যই স্কুলে ভর্তি করবে, আর টাকা পয়সা দরকার পড়লে অবশ্যই আমাদেরকে ফোন করবে। ঠিক আছে বৌদিমণি, আর ভগবান যেন তোমার জাল্লাদ শাশুড়িটাকে সৎ বুদ্ধি দেয়। তুমিও যে কি বলো না রমা। আচ্ছা ঠিক আছে রমা, আমি এখন রাখছি, পরে কথা হবে। নিকিতা, এতক্ষণ তো সবকিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে, এরপরে কি হবে? দিদি, এই মাসটা শেষ হলেই আমরা মাইনে পেয়েছি বলে মায়ের হাতে 20,000 টাকা নিয়ে দেব। তারপর আমি ঠিক যেমন বলবো ঠিক তেমনই করতে হবে বৌদি। 1 মাস শেষ হয়ে যাওয়ার পরে নিকিতার সুমনা তার শাশুড়ির হাতে 20,000 টাকা তুলে দেয়। মা, আমরা শুধু এতটুকুই জোগাড় করতে পেরেছি। সারা মাস কাজ করে আমরা প্রচুর ক্লান্ত, এখন আমরা রুমে যাচ্ছি। চলো নিকিতা। হ্যাঁ বৌদি ঠিকই বলেছে, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। এই একটা মাস একটুও রেস্ট করিনি। চলো আমরা রুমে যাই। তোমরা দুজনে যা করে দেখিয়েছো সেই আশা তো আমি আমার ছেলেদের কাছেও রাখি না। আর কি বলবো, যাও তোমরা তোমাদের ঘরে যাও। রোজকার মতো আজকেও 2 বউ কাজে যাচ্ছিল বলে পার্কে এসে বসেছিল, আর সন্ধ্যা হতেই ঘরে আসার জন্য তৈরি হয়ে যায়। পরের দিন সকালে, এমনিতেই চাটা তো তুই অনেক ভালোই বানিয়েছিস অনুপমা, কিন্তু আমি এসেছি প্রায় 1 ঘন্টা হতে চললো। ওই 1 কাপ চা দিয়েই বসিয়ে রেখেছিস। বলছি একটু জল খাবারের তো ব্যবস্থা কর। অবশ্য নিজের মুখে বলতে কেমন লাগছে, কিন্তু তুই তো আমার নিজের লোক, তোর কাছে লজ্জা কিসের? দেখ মিতালি, সেটা কোনো ব্যাপার নয়। আসলে বৌমারা কেউ বাড়িতে নেই, আর ঘরের সব কাজ করে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে। এখন তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বানাতে আমি পারবো না রে। বৌমারা বাড়িতে এসে তোকে কিছু বানিয়ে দেবে। কি বৌমারা বাড়িতে নেই তো কোথায় গিয়েছে? সন্ধে হতে চললো, কখন বাড়িতেই বা আসবে? সন্ধ্যের পরে বাড়ির বউদেরকে বাড়ির বাইরে ঠিক ভালো দেখায় না। সকাল হলেই ওরা দুজন কাজের জন্য বেরিয়ে যায়, অবশ্য সন্ধ্যের মধ্যে বাড়িতে চলে আসে। আজকে এত দেরি হচ্ছে কেন ঠিক বুঝতে পারছি না। কি কাজ? বৌমারা কাজে যায় বুঝি? বাহ, ভালো ভালো। আমি তো তোকে বলেছিলাম যে শিক্ষিত বৌমা নিয়ে আসবি, আর তাদের কদরটা তুই বুঝতে পারিসনি, কিন্তু তুই তো পণের পিছনেই পড়েছিলিস। হ্যাঁ ঠিক বলেছিস তুই, এখন বুঝতে পারছি তাদের কদর। আমি তখন অনেক অহংকারী আর লোভী ছিলাম। যদি সত্য কথা বলি তাহলে তোর তো এখন সোনায় সোহাগা চলছে রে। তোর 2 বৌমা রোজগার করে, আর তোর ছেলেরাও তো অনেক বেশি রোজগার করে, তাই না? তাহলে তো তোর পয়সাই পয়সা এখন। না মালতী, আমার 2 ছেলে কেউ কোনো কাজ করে না, শুধু বৌমারাই কাজ করে। কি, এটা কেমন কথা হলো? কি বলছিস তুই? ছেলেরা কোনো কাজ করে না? তো ছেলেগুলো কুড়ে নাকি? আরে আমি বলছি না, ওই যে রমা তোদের বাড়িতে কাজ করতো রে, 3 মাস আগেও বলেছে। ও শুধু আমাকে নয়, গ্রামের সবাইকে বলেছে। আচ্ছা বাদ দে ওইসব কথা, এই তো বৌমারা চলে এসেছে। তারপরে সুমন আর নিকিতা মিতালিকে গিয়ে নমস্কার করে। আরে থাক থাক, অনেকদিন বেঁচে থাকো তোমরা। তোমরা দুজনেই চাকরি করো? বাহ, অনেক ভালো কথা। বলছি বরদেরকেও কোনো কাজে লাগিয়ে দাও, ঘরে বসে বসে কি আর করে সারাদিন। আন্টি, এই প্রশ্নটা আপনি শাশুড়ি মাকে করুন। ছেলেদেরকে এমন ভাবে মানুষ করেছে যে নিজেদের জন্য 2 টাকা কামানোর মুরদ নেই। আচ্ছা আন্টি, আপনি বসুন, আমরা আপনার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমরা যাও, আর খাবার একটু বেশি বেশি বানাবে। অনেকক্ষণ থেকে বসে আছি তো, খুব খিদে পেয়েছে। কিরে অনুপমা, বৌমারা কি বলছে এগুলো? আজকে মিতালি আন্টির কথা অনুপমা দেবীর সাথে সাথে তার 2 ছেলের শেখর আর সুমনের গায়েও কাঁটার মতো ফুটছিল। তাই বিকেল থেকে 2 ভাই অনেক বেশি অস্থির ছিল। কি হয়েছে শেখর বাবু, সবকিছু ঠিক আছে তো? আপনাকে অনেক বেশি অস্থির অস্থির লাগছে, কি হয়েছে আমাকে বলুন। আসলে আমি তোমাকে মুখে বলিনি, আজকে মিতালি আন্টি একদম ঠিক বলেছে। আমরা 2 ভাই কোনো কাজের না। আচ্ছা সুমন, তোমার যদি মিতালি আন্টির কথা এতই খারাপ লেগে থাকে, তাহলে কেন তুমি কোনো কাজ করছো না বলো তো? তুমি যদি কাজ করো তাহলে কারোর সাহস হবে না তোমাকে বাজে কথা বলার। যখন কিছু করতে চেয়েছিলাম তখন মা বলেছিল কোনো কাজ করার দরকার নেই, আমাদের যা টাকা পয়সা আছে তা নাকি 3 প্রজন্ম বসে বসে খাবে। ওই সময় মা যেটা বলছিল সেটা ভুল বলছিল, মায়ের ওটা বলা ঠিক হয়নি। তার পরিণাম তো আপনি নিজেই দেখছেন। এখন সময় আছে, আপনি নতুন করে কিছু শুরু করুন। এই বয়সে এসে নতুন কিছু শুরু করা কেমন একটা লাগছে না? লোকে কি বলবে? তাছাড়া আমি এখন নতুন করে কিভাবে বা শুরু করব? আরে শেখর, তুমি তো এমন করে বলছো যেন তুমি বুড়ো হয়ে গেছো। শোনো, নতুন কিছু শুরু করার জন্য দেরি করতে নেই। ওই যে কথাই আছে না, শুভ কাজে দেরি করতে নেই। তুমি কথাটা ঠিক বলেছো নিকিতা, কিন্তু নতুন কিছু শুরু করার জন্য তো টাকাও লাগবে। এটা কোথায় থেকে পাবো, আর কেই বা দেবে?
টাকা পয়সা চিন্তা আপনাকে করতে হবে না। বাবা আমাকে বিয়ের সময় পণের টাকা দেওয়ার জন্য কিছু টাকা রেখে দিয়েছিলেন। আমি ইচ্ছে করেই এখানে নিয়ে আসিনি, যাতে দরকারের সময় প্রয়োজন পড়লে গিয়ে আনতে পারি। আমার বাবা যদি শোনে তুমি বিজনেস খুলতে চাও, তাহলে সে নিজের ইচ্ছায় খুশি মনে তোমাকে টাকা দিয়ে দেবে। তুমি শুধু দাদার সাথে বিজনেস প্ল্যানটা শুরু করে দাও, দেখবে সবকিছু ভালো হবে। বউদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার পরে শেখর আর সুমন তার বাবার পুরানো কার্পেটের বিজনেসটা আবার চালু করবে বলে ঠিক করে। তাছাড়া টাকা তো সুমনার কাছে সিন্দুক থেকে বের করার পর ঠিকভাবেই ছিল। ওই টাকাগুলো দিয়ে অনুপমা নামের এক বড় কার্পেটের শোরুম খোলে। সুমন আর নিকিতা অনেক পরিশ্রম করে, তাছাড়াও তাদের স্বামীদের অনেক সাহায্য করে। দেখতে দেখতে 1 বছরের মধ্যে 2 ছেলে আর বৌমা মিলে তাদের বাবার পুরনো কার্পেটের বিজনেসটাকে অনেক বেশি বড় করে। হ্যালো, একটা ভালো হ্যান্ডমেড ভেলভেটের কার্পেট দেখাও তো। আরে মিতালি আন্টি, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা। আরে মিতালি আন্টিকে তো কার্পেট ফ্রিতে দেওয়া উচিত, কারণ উনি না থাকলে তো এই বিজনেসটা চালু করতেই পারতাম না। তোমাদের দুজনকে সাহায্য তো আমি সবসময় করব, কারণ আমরা প্রতিবেশী। তাছাড়া তোমাদের দুজনের প্ল্যান আমার কাছে সবসময় সিক্রেট থাকবে। আজকে যদি আমার বৌমারা না থাকতো, তাহলে আমাদেরকে সবার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে বেড়াতে হতো। ভগবানের অশেষ কৃপা যে আমাকে একটা নয় দুটো চালাক বৌমা দিয়েছে। এদের মতো বৌমা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে।